কি করেছিলাম আগের ক্লাসে আমরা দেখো আজকে আমরা কি বলবো হিউম্যান এক্সক্রিটরি সিস্টেম মানে কি মানে আমরা রেচনতন্ত্র সম্পর্কে অধ্যয়ন করব। আগের দিন আমরা ব্লাড গ্রুপ সম্পর্কে অধ্যয়ন করে নিয়েছিলাম, ব্লাড গ্রুপটা কমপ্লিট করে নিয়েছিলাম। আজকে আমরা কি করব না রেচনতন্ত্র সম্পর্কে পড়বো। কি পড়বো না রেচনতন্ত্র সম্পর্কে, রেচনতন্ত্র বা হিউম্যান এক্সক্রিটরি সিস্টেম সম্পর্কে আমরা পড়বো। তো রেচনতন্ত্র কাকে বলে সেটা প্রথমে জানতে হবে। রেচন মানে কি না আমাদের শরীরে যত অবশিষ্ট পদার্থ আছে, কি না যত অবশিষ্ট পদার্থ আছে, অবশিষ্ট পদার্থ মানে কি যেগুলো কোনো কাজের নয়, ঠিক আছে, সেই শরীর থেকে সেই অবশিষ্ট পদার্থ বা খারাপ পদার্থ যেগুলো কোনো কাজের নয় সেগুলাকে যে পদ্ধতিতে শরীরের বাইরে বের করা হয় সেই পদ্ধতিকেই আমরা কি বলি রেচন বা এক্সক্রেশন বা উৎসর্জন, ঠিক আছে। তো যে যে অঙ্গাণু বা যে যে অর্গানস গুলা বা যে যে অঙ্গগুলা এই সমস্ত অবশিষ্ট পদার্থ বা যেগুলো যে সমস্ত পদার্থগুলা কোনো কাজের নয় সেই পদার্থগুলাকে বের করতে সাহায্য করে সেই অর্গান সম্পর্কেও আমরা জানবো এবং কিভাবে ওইগুলা বের করা হয় সেটা সম্পর্কেও জানবো। বোঝা গেছে? তো রেচনতন্ত্র মানে কি বা রেচনতন্ত্র কাকে বলবো না যে সমস্ত অর্গানের কার্য সমষ্টিভাবে দেহের মধ্যে অবস্থিত অবশিষ্ট পদার্থগুলিকে, ভালো করে শুনো, রেচনতন্ত্র কাকে বলবো না যে সমস্ত অর্গানের কার্য সমষ্টিভাবে মানে সমস্ত অর্গান কাজ করে, যে সমস্ত অর্গানের কার্য সমষ্টিভাবে অবশিষ্ট পদার্থগুলিকে দেহের মধ্যে উৎপন্ন অবশিষ্ট পদার্থগুলিকে দেহের বাইরে উৎসর্জন করা হয় তাকেই বলা হয় কি রেচনতন্ত্র, ঠিক আছে। রেচনতন্ত্র আশা করি বোঝা গেছে। এবারে আমরা যা দেখি যে রেচনতন্ত্রতে কোন কোন অর্গানগুলো অংশগ্রহণ করে। তো সেই অর্গানগুলো কি কি না অর্গানের মধ্যে প্রথমে যেটা আছে সেটা দেখো, প্রথমে যেটা আছে সেটা হচ্ছে স্কিন, ঠিক আছে, স্কিন বা ত্বক। তো ত্বক রেচনে কিভাবে সাহায্য করে দেখো, ত্বক রেচনে কিভাবে সাহায্য করে, প্রথমে আছে কি স্কিন, স্কিন বা ত্বক। ত্বক রেচনে কিভাবে সাহায্য করে সেটা আমাদের দেখতে হবে। মানে ত্বকের মাধ্যমে দেখো আমাদের যখন গরমকালে কি কি নির্গত হয়, গরমকালে ঘাম নির্গত হয়, ঘাম বা সিরাম। তো ত্বকের মাধ্যমে কি কি নির্গত হয় শরীর থেকে, ঘাম বা সিরাম নির্গত হয়, যেগুলো হচ্ছে কি, এবং ঘামের মাধ্যমে লবণ নির্গত হয়। তো এগুলো হচ্ছে কি যেগুলো যেগুলো শরীরে কাজে লাগে। আমি প্রথমে বললাম যে রেচনতন্ত্র কাকে বলে, রেচনতন্ত্র কাকে বলে যে সমস্ত অর্গানের সমষ্টিগতভাবে, যে সমস্ত অর্গানের সমষ্টিগতভাবে কার্যক্রমের মাধ্যমে কি হয় দেহের বাইরে ওই সমস্ত জিনিস নির্গত হয় যে সমস্ত জিনিসগুলো শরীরের জন্য মানে শরীরের কি যেটাকে বলা হয় বাজে জিনিস বা যেটা কোনো কাজে নয় সেগুলোকে নির্গত করা হয়, সেই সিস্টেমটাকেই বলা হয় কি রেচনতন্ত্র। তো সেখানে প্রথম যেটা কাজ দেয় সেটা হচ্ছে কি ত্বক বা স্কিন, যার মাধ্যমে কি কি নির্গত হয়, ঘাম বা সিরাম নির্গত হয়। তারপরে এখানে দেখো রেকটাম, রেকটামের মধ্যে দেখো যখন ডাইজেস্টিভ সিস্টেম পড়াবে তখন পড়ানো হয়েছে ডাইজেস্টিভ সিস্টেমে। ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে এখানে সব থেকে বেশি যেটা কাজে দেয় সেটা হচ্ছে আঁত, ঠিক আছে, ছোট আঁত বা বড় যেটাকে বলা হয় ক্ষুদ্রান্ত্র বা বৃহদন্ত্র। ক্ষুদ্রান্ত্র বৃহদন্ত্রে কি হয় যখন খাবার পাচিত হওয়ার পরে খাবারের যে অবশিষ্ট অংশটা সেটা কি হয় মল রূপে দেহের বাইরে নির্গত করে, মল রূপে কি হয় দেহের বাইরে নির্গত করে, ঠিক আছে। এবারে আমাদের কি আছে দেখো যকৃৎ বা লিভার, যকৃৎ বা লিভার কি করে না যকৃৎ বা লিভার দেহের মধ্যে যে অ্যামোনিয়া উৎপন্ন হয় NH3 সেটাকে কিসে কনভার্ট করে, ইউরিয়াতে কনভার্ট করে, কিসে কনভার্ট করে, ইউরিয়াতে কনভার্ট করে। কারণ অ্যামোনিয়াকে ডাইরেক্ট নির্গত করা যায় না, কারণ অ্যামোনিয়া কি খুবই বিষাক্ত গ্যাস। তো অ্যামোনিয়াকে কি করে ইউরিয়াতে ট্রান্সফার করে। এবং যখন আমরা পড়বো যে এই যে কিডনি, অ্যাকচুয়ালি আমাদের শরীরে যে এই যে 5টা রেচনাঙ্গ আছে তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট রেচনাঙ্গ হচ্ছে কিন্তু কিডনি। এই যে লিভার কি করে সেই অ্যামোনিয়াকে ইউরিয়াতে রূপান্তর করে, ইউরিয়াটা কি হয় যে কিডনির মাধ্যমে বা মূত্রের মাধ্যমে দেহের বাইরে নির্গত হয়, সেটা আমরা আগে আলোচনা করছি। আরেকটা অঙ্গ কি হচ্ছে লাংস বা ফুসফুস, লাংস বা ফুসফুসের মাধ্যমে কি হয় না লাংস বা ফুসফুসের মাধ্যমে কি কি নির্গত হয় না CO2 নির্গত করি আমরা, CO2 নির্গত করি, বাষ্প নির্গত হয়, বাষ্প কি বাষ্প নির্গত হয়। যেমন শীতকালে তোমরা বুঝতে পারবে যে বাষ্প কিভাবে নির্গত হয়, যখন দেখবে শীতকালে যখন আমাদের গ্যাস মানে ছাড়া হয় তখন নিঃশ্বাসটা ছাড়া হয় তার মাধ্যমে তোমরা দেখতে পাবে। তো শীতের দিনে সেটা বাষ্প নির্গত হয়, ঠিক আছে। এবারে কি তাহলে CO2 নির্গত করি আর বাষ্প নির্গত করি। এবারে কিডনি, কিডনি বা বৃক্ক, যত রকম তরল পদার্থ আছে ইউরিন, ঠিক আছে, যত রকম তরল পদার্থ আছে সব আমরা কিসের মাধ্যমে নির্গত করি, বৃক্কের মাধ্যমে। অ্যাকচুয়ালি এই যে 5টি রেচনাঙ্গ তার মধ্যে মুখ্য রেচনাঙ্গ কি বৃক্ক বা কিডনি, মুখ্য রেচনাঙ্গ কি বৃক্ক বা কিডনি, ঠিক আছে। তো আমরা এবারে এই বৃক্ক বা কিডনি সম্পর্কে একটু আলোচনা করি, কারণ কি যখন আমরা ত্বক পড়বো তখন ত্বক সম্পর্কে আলোচনা করবো, যখন কি আমাদের বিভিন্ন অঙ্গ পড়বো, ডাইজেস্টিভ সিস্টেম অলরেডি হয়ে গেছে, ফুসফুস অলরেডি হয়ে গেছে, লিভার অলরেডি হয়ে গেছে। তো যখন আমরা বিভিন্ন অর্গানগুলো পড়বো তখন সেখানে ত্বক সম্পর্কে ডিটেলসে পড়বো। এখন শুধু জেনে রাখো যে রেচনাঙ্গ হিসেবে কি কি। এখন আমরা কি কিডনি বা বৃক্ক বা লিভারটাকে জানবো, চলো। তো দেখো এই যে এখানে যে সিম বীজের মতো দেখতে অংশটা এটাকে আমরা অ্যাকচুয়ালি কি বলে থাকি, কিডনি বলে থাকি। এটাকে আমরা অ্যাকচুয়ালি কি বলে থাকি, কিডনি বা বৃক্ক, কিডনি বা কি বলে থাকি, বৃক্ক বলে থাকি। তো এর কয়েকটা বেসিক ডিটেলস গুলো দেখে নাও। প্রথমে আমরা আলোচনা করি যে প্রতিটি কিডনি বা বৃক্কের ভর কত হয় না ভর সাধারণত প্রায় 140 গ্রাম হয়। কত হয়, 140 গ্রাম প্রত্যেকটারে। কত হয়, 140 গ্রাম, বোঝা গেছে, 140 গ্রাম। এবারে প্রত্যেকটা কিডনি বা বৃক্কের কত ভর হয়, 140 গ্রাম, ঠিক আছে। এবারে কিডনির বাইরে এক প্রকার কি থাকে, কিডনির বাইরে এক প্রকার পেরিটোনিয়াম নামক একটি ঝিল্লি থাকে। এই যে বাইরের যে স্তরটা দেখতে পাচ্ছ সেই স্তরটার নাম কি, পেরিটোনিয়াম ঝিল্লি, ঠিক আছে। কি লক্ষ্য করা যায়, পেরিটোনিয়াম ঝিল্লি, বোঝা গেছে। পেরিটোনিয়াম নামক ঝিল্লি দ্বারা এটা কি হয়
আবদ্ধ থাকে। এবারে দেখো আমাদের এখানে জানতে হবে যে ডান দিকের যে কিডনিটা থাকে, ঠিক আছে, ডান দিকের যে কিডনিটা থাকে সেটি কি হয় একটু নিচে অবস্থান করে, বাম আর ডান দিকের কিডনি কি হয়, ডান দিকের কিডনি একটু নিচে অবস্থান করে। কেন নিচে অবস্থান করে? কারণ হচ্ছে ডান দিকের কিডনিটা একটু নিচে অবস্থান করে, তার কারণ হচ্ছে যে ডান দিকের কিডনির উপরে কি পাওয়া যায়, যকৃৎ বা লিভার পাওয়া যায়। যকৃৎ বা কি লিভার পাওয়া যায়। সেই যকৃৎ বা লিভারের চাপের জন্য ডান দিকের কিডনিটা একটু নিচের দিকে অবস্থান করে আর বাম দিকের কিডনিটা একটু কি উপরে থাকে। ঠিক আছে, এবার আমাদের টোটাল কয়টি কিডনি থাকে? আমাদের টোটাল দুটি কিডনি থাকে। কয়টি কিডনি থাকে? দুটি কিডনি থাকে। ঠিক আছে, এবং কিডনির বাইরের স্তরটার নাম কি? পেরিটোনিয়াম নামক ঝিল্লি, মানে একটা হচ্ছে জাস্ট পর্দা বিশেষ, যেটা দিয়ে ঢাকা থাকে। কোনো জিনিসকে যখন আমরা ঢাকি তো সেটা কি পর্দা বিশেষ। ঠিক আছে, এবারে কিডনি যে আছে কিডনির বাইরের ভাগটা উত্তল আকৃতির হয় আর ভিতরের ভাগটা কিন্তু অবতল আকৃতির। এবারে উত্তল লেন্স বলছে, উত্তল মানে একটু ফোলা টাইপের। তো বাইরের যে দিকটা দেখো, বাইরের দিকটা কি হয়, বাইরের কিডনির বাইরের দিকটা কি হয়, উত্তল আকৃতির হয়, আর ভিতরের দিকটা কি হয়, অবতল আকৃতির। ভিতরের দিকটা কি হয়, অবতল আকৃতির। বাইরের দিকটা উত্তল আকৃতির, ভিতরের দিকটা কি হয়, অবতল আকৃতির হয়। বুঝা গেছে? এবারে এই যে লিভার বা কিডনিতে থাকে, এই লিভার বা কিডনির কাজ হলো কি অতিরিক্ত তরল, শরীরের মধ্যে যে অতিরিক্ত তরল আছে সেই তরলগুলোকে নির্গত করা। তো নির্গত করে কোথায় জমা রাখে? ব্লাডারে জমা রাখে, যেটাকে আমরা মূত্রথলি বা কি বলা হয়, ব্লাডার বা মূত্রথলির মধ্যে কি করে জমা রাখে। ঠিক আছে, এবারে দেখো এই যে বৃক্কের যে বাইরের পাতলা অংশটাকে কি বলা হয়, কর্টেক্স, আর ভিতরের যে মোটা অংশ থাকে তাকে বলা হয় মেডুলা। ঠিক আছে, বাইরের পাতলা অংশকে কি বলা হবে, কর্টেক্স, আর ভিতরের মোটা অংশকে বলা হয় মেডুলা। তো সেখানে দেখো আমরা যে কিডনির ছবিটা আছে সেখানে ভালো করে দেখাচ্ছি। ভালো করে দেখো, এইটা হচ্ছে আমার কিডনি। এইটাকে যখন আমরা জুম করে ভিতরে দেখি এইটাকে, ঠিক আছে, এর বাইরের স্তরটার নাম কি বললাম, পেরিটোনিয়াম ঝিল্লি। এর ভিতরে দেখো এই যে ভিতরের অংশ, এইগুলাকে বলা হয় কি মেডুলা। ভিতরের অংশ এগুলোকে কি বলা হবে, মেডুলা বলা হয়। ঠিক আছে, এগুলোকে কি বলা হয়, মেডুলা বলা হয়। ঠিক আছে, এবং বাইরের অংশটাকে কি বলা হয়, কর্টেক্স। বাইরের অংশটাকে কি বলা হয়, কর্টেক্স বলা হয়। এগুলো এবার এখানে শিরা ধমনী আছে। ঠিক আছে, শিরা এবং রেনাল আর্টারি, তারপরে কি বৃক্ষ ধমনী, বৃক্ষ শিরা লক্ষ্য করা যায়, সেগুলো আস্তে আস্তে বলছি। এবার দেখো এখানকার মধ্যে কি কি আছে, এখানের মধ্যে বৃক্ষ ধমনীও আছে, বৃক্ষ শিরাও লক্ষ্য করা যায়। এবারে এইখানে দেখো একটা কিডনির মধ্যে প্রায় কত, 30 লক্ষ, প্রায় কত, প্রায় কত 30 লক্ষ থেকে, মানে 3 লক্ষ থেকে পর্যন্ত, 3 লক্ষ থেকে 30 লক্ষ পর্যন্ত কি পাওয়া যায়, নেফ্রন পাওয়া যায়। 3 লক্ষ থেকে কি 30 লক্ষ। আর নেফ্রন কি, এই যে বৃক্কটা দেখছো এর ভিতরে এরকম ছোট ছোট অংশগুলো, এইটাকে পুরাটাকে একটা বলা হয় নেফ্রন। এইরকম একটা কিডনির মধ্যে কতগুলো আছে, 3 লক্ষটা। কত, 3 লক্ষ। এরকম কতগুলো আছে, 3 লক্ষটি আছে এইটার ভিতরে। তো এইখানকার একটু একটা ছোট্ট অংশকে জুম করে দেখানো হয়েছে, যেটা হচ্ছে কি এইরকম এইরকম রচনা আছে। ঠিক আছে, যেটা কতটা পাওয়া যায়, 3 লক্ষটা পাওয়া যায়। কত, 3 লক্ষটা পাওয়া যায়। এবারে কিডনির মধ্যে যে শিরাগুলো থাকে তাদেরকে আমরা কি বলি, যে কিডনির মধ্যে যে নালীগুলো আছে তাদেরকে আমরা রেনাল বলা হয়। সেখানে দুভাগে ভাগ করা যায়, একটা রেনাল আর্টারি আর একটা হচ্ছে কি রেনাল ভেন, মানে কি বৃক্কীয় ধমনী আর হচ্ছে বৃক্কীয় শিরা। বোঝা গেছে, বৃক্কীয় ধমনী এবং কি বৃক্কীয় শিরা। এইবারে আমরা দেখো এই যে এইরকম কতগুলো থাকে বললাম, 3 লক্ষটা। যেমন আমি তোমাকে দেখাচ্ছি, লক্ষ্য করো, এই যে দেখো এখানে দেখো ভালো করে একটা নেফ্রন। দেখো এটা একটা নেফ্রন, এটা একটা নেফ্রন, এরকম চলতে থাকবে অসংখ্য নেফ্রন, একটা নেফ্রন এটা একটা চলতেই থাকবে। এরকম অসংখ্য নেফ্রন আছে, অসংখ্য মানে 3 লক্ষটা। কটা নেফ্রন আছে, 3 লক্ষটি নেফ্রন লক্ষ্য করা যায় এরকম। এইবারে বৃক্কের একদম ক্ষুদ্রতম এককে কি বলা হয়, পরীক্ষা যদি পড়ে বৃক্কের ক্ষুদ্রতম একক, বৃক্কের ক্ষুদ্রতম এককের নাম কি হবে না, বৃক্কের ক্ষুদ্রতম এককের নাম হচ্ছে নেফ্রন। বৃক্কের ক্ষুদ্রতম এককের নাম কি, নেফ্রন। এবার এই নেফ্রনকে আমরা স্টাডি করি। প্রথমে কি ছিল দেখো, প্রথমে এই যে সিম্বিজের মধ্যে এরকম কিডনি ছিল, তাকে জুম করে দেখালাম, কি ছিল, তাকে জুম করে দেখালাম এরকম বৃক্কের মতো ছিল। সেটাকে জুম করে যখন নিয়ে আসা হলো তখন কি হলো, নেফ্রন। ঠিক আছে, এবার এই নেফ্রনের কাজ কি, অ্যাকচুয়ালি নেফ্রন কিভাবে করে না করে সেটা জানবে। অ্যাকচুয়ালি এই যে কিডনির মধ্যে যখন তরলটা যায় সেই তরলটাকে ডায়ালাইসিস করা হয়, ডায়ালাইসিস করে কি নেফ্রন, ডায়ালাইসিস করে কি নেফ্রন। প্রত্যেকটা নেফ্রনের ভিতরে একটা কাটরি মানে বাটির মতো স্থান থাকে, যেটাকে বলা হয় বোমেন ক্যাপসুল। এই যে এই বাটি, এই বাটির মতো স্থান থাকে, এটাই খুব ইম্পর্টেন্ট, এটাকে বলা হয় কি বোমেন ক্যাপসুল। এইখানেই অ্যাকচুয়ালি কি হয়, ডায়ালাইসিস হয়। এই নেফ্রনের এই সিস্টেমটাকে, সংরচনাটাকে পড়াশোনা করার পরে, মানে দেখার পরে কৃত্রিম ভাবে তৈরি করা হয়। যখন সাপ কামড়ায় তখন কি বলা হয় না, ব্লাড ডায়ালাইসিস করা হয়। ওটা কৃত্রিম ভাবে বাইরে একটা এরকম পর্দা লাগানো থাকে, যে পর্দার মধ্যে দিয়ে মানুষের শরীরের পুরো রক্তকে চালনা করা হয়। এবার এই পর্দা কি করে, ব্লাড থেকে সোডিয়াম, পটাশিয়াম বা অতিরিক্ত যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলোকে কি সংগ্রহ করে না, যখন সাপ কামড়ালে সেই বিষটাকে কি করা হয়, সংগ্রহ করে না ডায়ালাইসিস পদ্ধতিতে। এই সংরচনাটাকে দেখে এটা দ্বারা অনুপ্রাণিত হয়েই ডায়ালাইসিস সিস্টেমটা আসে। নেফ্রনের মধ্যে সেম পদ্ধতিতে রক্ত থেকে কি হয়, দূষিত পদার্থকে নির্গত করা হয় কোথায়, বোমেন ক্যাপসুলে, সেটাকেই বলা হয় ডায়ালাইসিস। ঠিক আছে, অ্যাকচুয়ালি নেফ্রনের মাধ্যমে এরকম কতগুলো নেফ্রন আছে, 3 লক্ষটি। বুঝতে পারছো তাহলে পুরো শরীরের ব্লাডটা কিভাবে কি কত সুন্দরভাবে পিউরিফাই হচ্ছে। ঠিক আছে, দেখো এবারে নেফ্রনটা সম্পর্কে নেফ্রনের মধ্যে ফার্স্টে ভালো করে দেখো, এইটা ছিল আমার প্রথমে যে কিডনির মধ্যে, এইটা ছিল কি কিডনি, এইটা ছিল কি কিডনি, এইটা কিডনি ছিল। এবারে এই কিডনির ভিতরে বাইরে এই যে পিরামিডের অংশগুলো আছে, এটা একটা কি, এগুলো হচ্ছে পিরামিডের অংশ। আর আমি বারে বলে দিচ্ছি, বাইরের অংশটার নাম কি দিয়েছিলাম, কর্টেক্স, আর ভিতরের অংশটার নাম কি দিয়েছিলাম, মেডুলা। ঠিক আছে, মেডুলা। এবারে মেডুলার ভিতরে কি পাওয়া যায়, নেফ্রন। মেডুলার ভিতরে কি পাওয়া যায়, নেফ্রন। ঠিক আছে, এই মেডুলার ভিতরে যে ছোট, এই দেখো এই যে ছোট্ট একটা অংশটাকে গোল করে নিয়ে এখানে যখন সংরচনা করা হয় তখন এই আকৃতির লক্ষ্য করা যায়। এবারে এইখানে কি হয় ভালো করে দেখো, এটা দেখো ব্লাড উইদাউট ওয়েস্ট আর ব্লাড উইথ ওয়েস্ট। ঠিক আছে, মানে কি, মানে হচ্ছে এইখানে যে এইটা ভালো করে, এই ছবিটা ভালো করে দেখো, এখানে কালেকটিভ ডাস্ট, এখানে কি হয়, ইউরিন, মানে যত অবশ্যই তরল পদার্থ কি হয়, জমা হয়। এটাকে আমরা কি বলেছিলাম, ব্লাডার বা মূত্রথলি, মূত্র কি মূত্রথলি। এবার এটা কিভাবে হয়,
কিভাবে হয় এবারে বলো দেখি। শিরা ধমনী আছে, এবারে কি হয় এইখানে এই যে বোমেন ক্যাপসুল আছে বা গ্লোমিউলাস, বোমেন ক্যাপসুল বা কি গ্লোমিউলাস, গ্লোমিউলাসে গিয়ে রক্ত কি হয় ফিল্টার হয়, গ্লোমিউলাসে গিয়ে রক্ত কি হয় ফিল্টার হয়, ফিল্টার হয় রক্ত গিয়ে ফিল্টার হয়ে আবার কি এসে মিশে যায়। তাই দেখো সারা শরীর থেকে ব্লাড উইথ ওয়েস্ট মানে কি রক্তের মধ্যে যে বর্জ্য পদার্থ যা যা আছে সবকিছু এর মধ্যে আসে, আসার পরে বৃক্ষের মধ্যে গেল কোথায়, বৃক্ষের মধ্যে গিয়ে কোথায় গ্লোমিউলাস বা গ্লোমিউলাসের মধ্যে, এইখানে গিয়ে রক্তটা কি হয় পিউরিফাই হয়, রক্তটা কি হবে পিউরিফাই হবে। এবং এইখান থেকে যে অবশিষ্ট জিনিসটা দেখো এই যে তীর চিহ্ন দেওয়া আছে, এই যে সবুজ চিহ্নটা, এখানে রক্তটা পিউরিফাই হলো, এখান থেকে রক্ত এলো, রক্ত এসে পিউরিফাই, রক্তের মধ্যে যে সমস্ত বর্জ্য পদার্থগুলো আছে রক্তকে পরিশোধিত করে মানে ডায়ালাইসিস করে যে সমস্ত বর্জ্য পদার্থ আছে সেগুলা কি হয় এই পথে গিয়ে কোথায় জমা হয় এইখানে মূত্রথলিতে। আর বাকি এই যে কালেক্টিং ডাক্টস লেখা আছে, বাকি এইখান থেকে যে রক্তটা পরিশোধিত হয়ে গেল সেটা এই পথে গিয়ে কি হয় আবার এখানে মিশে যায়, শরীরের মধ্যে মিশে যায়, বোঝা গেছে। এরকম করে বৃক্ষের মধ্যে ব্লাড আসছে, গ্লোমিউলাসে কি হচ্ছে পরিশোধিত হচ্ছে, পরিশোধিত হওয়ার পরে সেখানে এসে মূত্রথলিতে জমা হচ্ছে, বাকি ব্লাডটা আবার শরীরে মিশেছে। এইভাবে কিডনি কি করছে একটা ছাঁকনির মতো কাজ করছে, মানে পুরো শরীরে ব্লাডকে সবসময় কি করে ব্লাডকে সবসময় কি করছে পরিশোধিত করছে। ওই জন্য কিডনি যদি নষ্ট হয়ে যায় তাহলে কি হবে পরিষ্কার জিনিস ব্লাড কি হবে পরিশোধিত হবে না, ব্লাড যদি পরিশোধিত না হয় রক্তের মধ্যে কি হবে পচনের সৃষ্টি হবে, রক্ত নষ্ট হয়ে যাবে, যেটাকে আমরা বদ রক্ত বা পচা রক্ত বলি, অনেক সময় ফোঁটা হলে দেখো যে পুজ হয়ে গেছে বা বদ রক্ত সেরকম টাইপের পুরো শরীরে রক্ত হয়ে যাবে, ফলে কি হবে বিভিন্ন রকমের রোগের সৃষ্টি হবে। তো এই জন্য কিডনি কি ইম্পর্টেন্ট, একটা কিডনির মধ্যে এই হচ্ছে নেফ্রনের কাজ, নেফ্রনের কাজ হচ্ছে ব্লাড আসবে, ব্লাড আসার পরে বোমেন ক্যাপসুলে ব্লাড কি হবে পরিশোধিত হবে, পরিশোধিত হওয়ার পরে ছাঁকনি, যেমন ধরো আমরা যখন কোনো জিনিস ছাঁকি, ছাঁকার পরে যেমন ধরো কোনো জিনিস ছাঁকা হয় তখন কি ছাঁকনির উপরে কি হয় অবশোষিত জিনিসগুলো থেকে যায় আর নিচের দিকে কি হয় চলে যায়, নিচে কি হয় ভালো জিনিসটা চলে যায়। এবারে এই যে অবশিষ্ট জিনিসগুলো ছাঁকনির মধ্যে আছে আমরা কি করি আমরা তো বাইরে ফেলে দিই, কিন্তু শরীর কি করবে, শরীর তার জন্য একটা চেম্বার করছে যেটাকে বলা হয় মূত্রথলি বা ব্লাডার, সেখানে কি করে সেই সোজানি সেই জিনিসগুলোকে অবশিষ্ট রাখে আর বাকি ব্লাডটাকে নিয়ে গিয়ে আবার শরীরে মিশে দেয়, আবার সেই ব্লাডটা যে ছাড়লো শোষিত করার পরে সে আবার পুরো শরীরে ঘোরার পরে আবার একই রকম আসবে, এসে ছাঁকনি হবে আবার জমা হবে আবার চলতে থাকবে, এই প্রসেসটা চলতে থাকে, যেটা কি কিডনি বৃক্ক বা নেফ্রন এই প্রসেসটা চলতে থাকে। এবার একটা কিডনির মধ্যে অসংখ্য এরকম আছে, ঠিক আছে। তো এইটা হচ্ছে অ্যাকচুয়ালি নেফ্রনের কনসেপ্ট। এবার আমরা কিছু ডিটেলসে জেনে নিই যে বোমেনের দেখতে কেমন হয়, অর্ধচন্দ্রাকৃতি হয়। এবার ছোট ছোট কোশ্চেন যেগুলো পড়ে আমি আলোচনা করে দিচ্ছি। কিডনির অধ্যয়নকে কি বলা হয় নেট্রোগ্রামি, কিডনির অধ্যয়নকে নেট্রোগ্রামি বলা হয়, ঠিক আছে নেফ্রোগ্রামি বলা হয়। আর কিডনির যে ডাক্তার হন ওনাকে বলা হয় নেফ্রোলজিস্ট, কিডনির ডাক্তারকে কি বলা হয় নেফ্রোলজিস্ট বলা হয়। এই যে মূত্রের মধ্যে কি হয় ইউরিন নামক যে মূত্র নির্গত হয় তার মধ্যে আমরা পার্সেন্টেজ বলে দিচ্ছি 95% কি থাকে 95% জল থাকে, 2 নম্বর ঠিক আছে 2% লবণ থাকে, ঠিক আছে 3 নম্বর 2% লবণ থাকে, ঠিক আছে কত 95% জল থাকে, 2% কি থাকে বললাম লবণ, ঠিক আছে 2.6% কি থাকে ইউরিয়া, 0.3% কি থাকে 0.3% ইউরিক, ঠিক আছে ইউরিক অম্ল, ঠিক আছে ইউরিক অ্যাসিড, 2 পয়েন্ট কি বললাম 95% জল, 2% লবণ, 2.6% ইউরিয়া আর 0.3% কি হয় ইউরিক অ্যাসিড থাকে, ঠিক আছে কি থাকে ইউরিক অ্যাসিড থাকে। এবারে দেখো এই যে নেফ্রনের মধ্যে আমি বললাম যে ইউরিয়াটা কোথা থেকে এলো, ইউরিয়াটা লিভার থেকে এসেছিল। লিভারের কাজ কি ছিল শরীরের মধ্যে যে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয় সেটাকে ইউরিয়াতে ট্রান্সফার করা। এবারে অ্যামোনিয়া গ্যাস কোথায় উৎপন্ন হলো মনে পড়ছে, অ্যামোনিয়া গ্যাস কোথায় উৎপন্ন হয় পাকস্থলীর মধ্যে যে বিভিন্ন রকমের খাবারের পাচন সৃষ্টি হয় সেখানে বিভিন্ন রকমের গ্যাসের উৎপাদন হয়, ঠিক আছে কিছু গ্যাস তো বায়ুর মাধ্যমে বের করা হয়, কিছু গ্যাস কি হয় বায়ুর মাধ্যমে বেরিয়ে যায়, কিন্তু অ্যামোনিয়ার মতো কিছু গ্যাস থেকে যেগুলোকে কি হয় বেরায় না ফলে সেগুলোকে কি করা হয় লিভারের মাধ্যমে কি হয় ইউরিয়াতে ট্রান্সফর্ম করা হয়, বোঝা গেছে। সেই ইউরিয়াটা মূত্রের মাধ্যমে দেহের বাইরে নির্গত হয়ে যায়। এবারে মূত্রের মধ্যে পিএইচ এর মান কত হয় এগুলো ছোট ছোট শর্ট কোশ্চেন পড়ে আলোচনা করে দিচ্ছি। মূত্রের মধ্যে পিএইচ এর মান 4.8 থেকে কত হয় 8.4, স্বাভাবিক মূত্রের পিএইচ এর মান 4.8 থেকে 8 পয়েন্ট কি হয় 4 হয়, ঠিক আছে। এই জন্য মূত্রের প্রকৃতি সাধারণত কি হয় আম্লীয় প্রকৃতি, মূত্রের প্রকৃতি কি হয় আম্লিক হয় এবং মূত্রের রং কি হয় পিলা, মূত্রের রং কি হয় পিলা, কারণ কি এর মধ্যে ইউরোক্রোম পাওয়া যায়, মূত্রের রং কি হয় পিলা হয় কারণ কি এর মধ্যে ইউরোক্রোম পাওয়া যায়, ইউরোক্রোম পাওয়ার জন্য মূত্রের রং কি হয় পিলা হয়। আর পায়খানার রঙের মধ্যে রঙের কেন হয় না বিলিরুবিন, মূত্রের মধ্যে কি ইউরোক্রোমের জন্য মূত্রের রং পিলা হয়। আর পায়খানার মধ্যে কি থাকে বিলিরুবিনের উপস্থিতির জন্য কি হয় বিলিরুবিনের উপস্থিতির জন্য পায়খানার রং পিলা হয়। এবারে এখানে একটা রোগ আছে, যদি বৃক্ষের মধ্যে যে অবশিষ্ট পদার্থগুলো মূত্রের মাধ্যমে দেহের বাইরে নির্গত হয়, যদি বৃক্ষের মধ্যে কি হয় এই যে ধরো দূষিত পদার্থ মানে কোনো বিষাক্ত পদার্থ চলে যায় তখন কি হয় সেই পদার্থ কি হয় সেই বৃক্ষকে নিষ্ক্রিয় করে দেয়। এবারে নিষ্ক্রিয় করে দিলে বৃক্ষের মধ্যে কি হয় স্টোন বা পাথর পাওয়া যায়। তো বৃক্ষের মধ্যে যদি পাথর হয় সেটাকে রিনাল ক্যালকুলাই বলা হয়, রিনাল ক্যালকুলাই বলা হয়, ঠিক আছে। এই যে বৃক্ষের মধ্যে পাথর হয়ে যায় তো বিভিন্ন রকমের বিষাক্ত পদার্থের চলা যাওয়ার জন্য কি হয় এই সমস্ত জিনিসগুলো সৃষ্টি হয়। তো এটা হচ্ছে এক্সক্রিটরি সিস্টেম বা কি উৎসর্জন তন্ত্র। এবারে আমি তোমাকে একটু জাস্ট ভিডিওগ্রাফির মাধ্যমে দেখাচ্ছি কিভাবে দেখো মূত্রটা ব্লাডারের মধ্যে জমা হয়, ঠিক আছে কিভাবে জমা হয় সেটা তোমরা এবারে দেখতে পাবে। দেখো কিভাবে জমা হচ্ছে ইউরিনটা, যে আমি ইউরিন ব্লাডার দেখিয়েছিলাম না যেখানে রক্তের মধ্যে এই যে দেখো এখানে ইউরেটার মানে যেটার মাধ্যমে ছাঁকনি হওয়ার পরে যে অবশিষ্ট তরলগুলো ছিল সেই অবশিষ্ট তরলগুলো গিয়ে কোথায় জমা হচ্ছে ইউরিনারি ব্লাডার মানে কি যেটা মূত্রথলি ছিল, এইভাবে সেটা কাজ হতে থাকে।